নেপালে আজ আমাদের তৃতীয় দিন। গতকাল আমরা পৌঁছেছিলাম শ্রীআন্তুতে। শান্ত, সুন্দর, একদম ছবির মতো একটা জায়গা। আজকের গন্তব্য প্রাংবং। এতদিন পর্যন্ত নেপালের রাস্তা আমাদের বেশ ভালোই ট্রিট করেছে। অনেকের কাছ থেকে শুনেছিলাম নেপাল মানেই অফরোডিং, কাদা, পাথর, কিন্তু এখন পর্যন্ত রাইডটা ছিল খুব স্মুথ। কিন্তু আজ যেন নেপাল তার আসল রূপটা দেখাতে শুরু করলো। আজকের রাইডটা একটা ইঙ্গিত, শান্তাক্রু আমাদের জন্য কি কি নিয়ে অপেক্ষা করে আছে। অ্যাডভেঞ্চার তো এখনো শুরুই হয়নি, এটা তো শুধু ট্রেলার মাত্র। Hey, very good morning from শ্রীআন্তু। কালকে ঢুকতে ঢুকতে সন্ধ্যা হয়ে গেছিলো, কিন্তু তারপরেও যেরকম হালকা একটা ভিউ পেয়েছিলাম তাতে বোঝা যাচ্ছিল জায়গাটা কত সুন্দর হতে পারে। আজকে সকালে সারপ্রাইজিংলি, মানে তখন অব্দি ইয়েটা পরিষ্কার ছিল না, কিন্তু এখন একদম ঝকঝকে আকাশ। অ্যান্ড লুক অ্যাট দিস ভিউ ম্যান। এখান থেকে সানরাইজটা দেখলাম আমরা, দারুণ লাগছে। এই এবার আমরা রেডি ফেডি হব, ব্রেকফাস্ট করে বেরোবো। এখানে যাই না সাইট সিনটা কতটা কি দেখতে পাবো। আমরা ফিদিমের বদলে প্রাংবনে যাওয়ার চেষ্টা করছি। তো এমনিতেই ফিদিম আমাদের অ্যাজ পার গুগল ম্যাপ 4 ঘন্টা ছিল। ওটা আমাদের হয়তো সব কিছু নিয়ে হয়তো 5-6 ঘন্টা লেগে যেত। ওখান থেকে প্রাংবন আরও 25 কিলোমিটার, কিন্তু সেই 25 কিলোমিটারের মধ্যে 15 কিলোমিটার মতো প্রচন্ড খারাপ আর প্রচন্ড খারাপ। তো দেখা যাক, হয় বেরিয়ে আজকে থেকে আর মোটামুটি অ্যাডভেঞ্চার স্টার্ট হবে। ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে লাগেজ ফ্যাগেজ গোটাতে হবে, গুটিয়ে তারপর বেরোতে হবে। অল রাইট, টাইম হচ্ছে 8:17 আর আমরা বেরোচ্ছি হচ্ছে শ্রীআন্তুর হোমস্টে থেকে। বাই বাই, চলো অ্যাডভেঞ্চার স্টার্টস এগেইন। উঠে গেছে বাবা, পুরো চাকা জুড়ে একদম কাদার লেপ লেগে গেছে, সেই জন্য ভালো করে গ্রিপও পাচ্ছে না। তো আমরা ওখান থেকে বেরিয়েছি, একটু আগেই ছিল ওই যেরকম বললাম শ্রীআন্তু লেকটা, ওটা দেখতে যাচ্ছি। ওটা দেখে তারপরে বেরিয়ে যাবো আই গেস। জানি না এখানে আর কিছু আছে কিনা, আমাদের গাইড যেখানে যেখানে নিয়ে যাবে সেখানে যাব। বাট এই শ্রীআন্তু লেকে ওঠার রাস্তাটাও খুব বাজে, আর মানে উঠে আবার নামতে হয় আর কি। কিন্তু এখানে চারপাশে প্রচুর হোমস্টে আছে। চলে এসেছি হচ্ছে শ্রীআন্তু লেক। এটাকে লেক কম, আমাদের পুকুরওয়ালা চললে ভালো হয়, মানে গ্রিন গ্রিন কালারের জলটা যেরকম পুকুরের মতো হয়। আমরা অতি কষ্টে কাদা পেরিয়ে চলে এসেছি শ্রীআন্তু লেকে। বাট চারপাশে এই যে এইগুলো পাশাপাশি কয়েকটা যে হোমস্টের লোকেশন খুব ভালো, মানে এমনিতে বসে থাকার জন্য সারাদিন ধরে টাইম পাস করার জন্য বেশ সুন্দর। একটু ওপর দিকের লেভেল থেকে বসলে তবে ভালো লাগবে দেখতে আর কি। যেমন ওই রকম জায়গাটা কয়েকটা খুব সুন্দর সুন্দর হোমস্টে আছে। এই যা, বিশেষ কিছু নয়। টাইম পাসের জন্য ভালো লাগবে আর কি, এরকম ধরনের ভ্যালি, চারপাশে পুরো চা বাগান, এই মাঝখানে হোমস্টেগুলোতে থাকলে
ইটস গুড টু স্পেন্ড আইডল টাইম অ্যাকচুয়ালি। আমরা শ্রীয়ান্তু থেকে নেমে এলাম। ব্যাপারটা হচ্ছে শ্রীয়ান্তু থেকে কান্যামের যে রাস্তাটা যায় সেটাই আবার ওটা ধরেই ফিরতে হবে, মানে অন্য কোনো রাস্তা নেই আমাদের ফিদিম যাওয়ার জন্য। আবার উই হ্যাভ টু ব্যাক টু কান্যাম, মানে হোটেল অব্দি যাবো না, ওই যেখান থেকে ইউটার্নটা নিয়ে ঢুকেছিলাম সেখান অব্দি যাবো, গিয়ে তারপরে অন্য রাস্তা হবে প্রবাবলি। ফিদিম অব্দি বোধ হয় তাও রাস্তা ফাস্তা ভালো আছে, ফিদিমের পর থেকে আর কিছুটা যাওয়ার পরেই তারপরে আর রাস্তা খারাপ, প্রচণ্ডভাবে খারাপ হবে। আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে এরকম একটা জায়গায়, একটা ব্রিজ ক্রস করলাম। এই নদীটার নাম হচ্ছে মাই খোলা, মানে খোলা মানে তো নদী, মাই রিভার আর কি বলে। তো এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল কিছুদিন আগেই, এখন ক্লিয়ার হচ্ছে। এর আগে অবধি তো রাস্তা খুব ভালো এলাম, বাট এইখানে কিছুটা অঞ্চল বললো 3-4টে টার্ন একটু বাজে আছে, এরকম ধরনের ল্যান্ডস্লাইড হয়ে গেছে। বাবা অবস্থা দেখো, ওই পুরো একদম একধারসে ওখান থেকে নেমেছে, ওপরের রাস্তাটাও এফেক্টেড, নিচের রাস্তাটাও এফেক্টেড। ওটাই বলছিল ড্রাইভারটা যে 2-3টে টার্ন এরকম বাজে আছে, তারপরে বোধহয় ঠিক থাকবে। যে পুরো এখান থেকে দশটা নেমেছে, ও মাগো, গাড়ি ফাড়ি উল্টে যাচ্ছে পুরো। ওয়েল আমরা আছি হচ্ছে এখন ইলাম থেকে একটুখানি এগিয়ে এই একটা হোটেল IFC বলে একটা জায়গাতে দাঁড়ালাম। আমরা তো সকালে খালি ব্রেড অমলেট ছিল 2 পিস, কিছুই হয়নি। এখানে এক প্লেট করে মোমো খেয়ে নিলাম সবাই আমরা। এখান থেকে ফিদিম এখনো 2 ঘন্টা। হঠাৎ করে এরকম একটা জায়গা চলে এলো, পুরো ভিজিবিলিটি জিরো হয়ে গেল, মাই গুডনেস। বাট এইরকম ইয়ের মধ্যে দিয়ে চালাতে দারুণ লাগে সিরিয়াসলি। অলরাইট, টাইম হচ্ছে এখন 12:35। এখনও আমরা ফিদিমের থেকে প্রবাবলি হয়তো 40 কিলোমিটার মতো দূরে আছি। অনেকটা অল্টিটিউডে আবার চলে এসেছে নিচ থেকে, দেখেই বোঝা যাচ্ছে সঙ্গে সঙ্গে মেঘে ঢাকা শহরের মতো হয়ে গেছে আবার। জায়গাটার নাম হচ্ছে ভালুপানি বাজার। কি অবস্থা দেখো, লাস্ট 10 মিনিট ধরে আমরা এরকমভাবেই চালাচ্ছি, একই কন্ডিশন, পুরো সাদা, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, কোথায় রাস্তা কোথায় পাহাড় কোথায় খাদ কিচ্ছু বোঝা যাচ্ছে না। বাবা, ওই মেঘের মধ্যে দিয়ে যেতে যেতে পুরো ভিজে গেলাম আবার, সেই আগেকার মতো অবস্থা। এবার ঠান্ডা লাগছে। অলরাইট, তো আমরা রয়েছি এখন লালি কারকা। এই যে পেছনে জায়গাটা দেখছো, পাওনা ঘর বলে একটা রেস্টুরেন্টের মতো আর কি, সেখানে আমরা লাঞ্চ করব। আমাদের ওই যে গাইড আছে তারাই পুরোটা প্যাকেজগুলো করেছে, মানে থাকা জায়গা খাওয়া পাওয়া তো ওরাই এখানে নিয়ে এসছে। আর এখান থেকে নিচে দেখা যাচ্ছে ফিদিম। তো ফিদিম হচ্ছে এইখানে, এইটা হচ্ছে ফিদিম, ওই যে দেখা যাচ্ছে না, ওই ফিদিম প্রাঙ্গণ। এই পাহাড়টার মধ্যে কোথাও একটা জায়গায় হবে। নমস্তে। তোমাদের মালা কেন? তোমাদের মালা বলি পাটা। তো হয়ে গেল আমাদের লাঞ্চ পাওনা ঘর থেকে। এবার বেরোবো এখান থেকে, এখনো 45 কিলোমিটার আছে বলছে। খাওয়া একই ছিল যেরকম ওরা নেপালি থালি হয় আর কি, একটু 19-20 টেস্ট, বাকি আইটেম মোটামুটি একই। ওই একটা শাক থাকে, রাই শাক, একটা আচার, 2 ধরনের একটু কোনো আলুর বা কোনো কিছুর একটা সবজি, একটা ডাল, আর তার সঙ্গে চিকেন। একটা দারুণ জিনিস, আমরা সেই ওপর থেকে রিভার বেডে নেমে এসেছি, এখন জানতে পারলাম, বলেনি আমাদের এটা গাইডটা, এখন নাকি জানতে পারছি যে এইটাই রাস্তা। এখানে একটা ব্রিজ ছিল, ভেঙে গেছে। এই ওয়াটার ক্রসিংটাই, ভয়ানক ওয়াটার ক্রসিংটা ক্রস করতে হবে। এবার আমাদের নয় কিটো ফিটো পড়তে হবে, নয় শু কভার থেকে বেশি জল আছে প্রবাবলি এখানে। অ্যাডভেঞ্চার স্টার্টস হেয়ার, রিয়েল অ্যাডভেঞ্চার্স। আমরা এখন দাঁড়িয়ে সব শু কভার বা কিছু পড়ার চেষ্টা করছি, এটাকে কীভাবে পেরোবো এবার সেটাই হচ্ছে চিন্তার ব্যাপার। কী হবে গাড়িটার? হ্যাঁ ঠিক আছে।
কোন দিক দিয়ে? এদিক দিয়ে? এখানটা আটকে গেছে পাথরটা। যা তো অবস্থা। মাই গুডনেস, বাপরে বাপ, এরকম আরো কয়েকটা থাকলে তো শেষ আমাদের। মাঝখানে এত বড় বড় পাথর ছিল, আটকে গেছে পুরো। अभिषेक क्लच प्लेट प्रोबेबली जले से। क्या प्रॉब्लम क्या हो रहा था? पिकअप नहीं आ रहा है। ये जब तक ड्राई नहीं मतलब ड्राई होना बंद हो जाएगा उसके बाद फ्राई पहले हमारे के जल आनते হবে ওখান দিয়ে বার করতে গিয়ে কোনো রকমে তো বেরোলো। আমরা দেখতে পেলে মাঝখানে আমি আটকে গেছিলাম একটা জায়গাতে বাজেভাবে। সৌম্য হেল্প করলো, সৌম্য বার করলো। অভিষেক নিজেরটাকে বার করতে গিয়েছিল, পুরো মনে হচ্ছে ক্লাচ প্লেটটা গেছে। কারণ ফ্রি প্লেটটাকে একটুখানি বাড়াতে হবে, এখন কোনো অপশান নেই। আর এদিকে অন্ধকার হয়ে যাচ্ছে, এখনও প্রায় 20-25 কিলোমিটার বাকি আছে এখনও। হ্যাঁ, গরম থাকবে। 5:26 বাজে, এখন আমরা ওই রিভার বেডেই রয়েছি। যতক্ষণে গাড়ি ফাড়ি ঠিক করে বেরোতে হলো। এখন এই অন্ধকারে এরকম ধরনের রাস্তা পেরিয়ে এখনও প্রচুর বাকি আছে। এই হচ্ছে নেপালের অ্যাডভেঞ্চার। কি অবস্থা জায়গাটা, পুরো ফ্ল্যাশ ফ্ল্যাডে ভরে ভেসে গেছে জায়গাটা পুরো। অবস্থা দেখো, শুরু হয়ে গেছে, মানে শুরু তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এবার এখনো পৌঁছাতে পারিনি আমরা। বাবারে, মনে হচ্ছে সেই 8 কিলোমিটারের লম্বা অফরোডিংয়ের সেকশনটা এসে গেছে। এরপর থেকে বোধ হয় টিল দ্য টাইম উই রিচ আমাদের হোমস্টে এরকমই থাকবে বোধ হয়, জানি না। অন্ধকারে, তার মধ্যে অফরোডিং সেকশনগুলো এরকম নয় যে ড্রাই, অল ওয়েট আর কাদা পুরো, আগেরটা যেরকম ছিল। মাঝে মাঝে কয়েকটা সেকশন পড়ছে না, কি বলবো। আর এখনও আমাদের 8 কিলোমিটার লম্বা স্ট্রেচটা বাকি আছে, বুঝতেই পারছেন। তখন বলেছিলাম, এখন টাইম হচ্ছে 8:46। আমরা ওই জায়গাতে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে। তার রিজন হচ্ছে অভিষেকের গাড়ি, যেরকম বললাম যে ক্লাচ প্লেট হয়ে গেছিলো, সেটা অনেক চেষ্টা করে ঠান্ডা করে কিছুটা ক্লাচ ডিলা করে সৌম্যদেবেরা হেল্প করার চেষ্টা করলো। ওখান থেকে অনেকটা আসার পরে তারপরে গাড়ি আর উঠছে না। মানে এখন এরকম অবস্থায় হয়ে গিয়ে দাঁড়ালো যে ও প্রবাবলি আর কন্টিনিউ করতে পারবে না। আর এখান থেকে চালিয়ে যাওয়ার মতো অবস্থাও নেই। মানে প্লেন রাস্তাতে তাও হয়ে যাচ্ছে হয়তো, কিন্তু মাঝে মাঝে এরকম ধরনের সেকশন রয়েছে, সেগুলোকে চালিয়ে উঠছে না গাড়ি ওর। তো কোনো রকমে একটা পাশাপাশি, ওখানে কোনো হোটেলও ছিল না, একটা নর্মাল গ্রামের মতো জায়গা আর কি, একটা বাড়িতে কথা বলে ব্যবস্থা করে থাকার জন্য আর একটু কিছু মানে খাবার দেওয়ার জন্য ওকে ওখানেই রেখে দিতে হলো গাড়িটাকে নিয়ে। আমরা যাচ্ছি এখনও আমাদের অনেকটাই দূর আছে। 8:47 বেজে গেছে, কখন পৌঁছাবো জানি না আমরা। তারপরে এবার ওর কি করা যাবে সেটা কালকে চিন্তা ভাবনা করতে হবে, কিভাবে এখান থেকে কোনো কিছু করে গাড়ি শিলিগুড়ি অবধি পাঠানো, সেখান থেকে গাড়ি কাজ করে বাড়ি ফিরে যাবো। কারণ ওখান থেকে এখানে পর্যন্ত আর ফিরে আসা সম্ভব হবে না। এখন ওকে ওখানে রেখে আমরা এগোচ্ছি, বাকি 10 জন। অবস্থাটা দেখো খালি, চরম। আজকে অতটাও টাফ হওয়ার কথা ছিল না, দিনের আলোয় ঢুকে যাওয়ার কথা, আর সেখানে এই রকম অবস্থা আমাদের। কখন পৌঁছাবো গড নোজ। লুক এট দ্য কন্ডিশন বাবা।
কোনো রকমে বাঁচিয়ে বুঝিয়ে যাচ্ছি আমরা, হ্যাঁ, যে কোনো সময় পড়ে যাওয়ার মতো অবস্থা আর কি। মানে ভাবা যাচ্ছে এরকম একটা রাতের অন্ধকারে ঘন জঙ্গলের মধ্যে চারপাশে কেউ নেই, একটা ফাঁকা রাস্তার মধ্যে খালি আমরা বাইক চালিয়ে যাচ্ছি। মাই গুডনেস, বলেছিল নদী পেরোনোর পরে অফরোডিং, কিন্তু নদী পর্যন্ত যাওয়ার আগেই প্রচণ্ড ধরনের অফরোডিং। এই হচ্ছে নদীর সেকশনটা, ওটার মতো অবস্থা নয়, পাইপ ফেলা আছে, তার উপর দিয়ে একটা টেম্পোরারি ব্রিজের মতো করা আছে, এই যে পাইপের ওপর দিয়ে করা আছে। ওটার থেকে তো ফার বেটার কন্ডিশনে রয়েছে। মাই গুডনেস, ও রাত্রি 10টা না 10:30 নাগাদ ঢুকলাম হচ্ছে প্রাঙ্গণে। অবস্থা খারাপ সত্যি করে, মানে পুরো এক্সস্টেড। কিছুই না, এমনিতে সব রাস্তাই ভালো ছিল, কিন্তু লাস্টের ওই যেখানে ওয়াটার ক্রসিংটা ছিল, ওয়াটার ক্রসিংয়ের পর থেকে লাস্ট 8 কিলোমিটার যেটা ছিল কাঁদিয়ে দিচ্ছে আমাদের সত্যি করে। কোনো রকমের হাত মুখ দিয়ে আমরা খেতে গেলাম, খেয়ে এসে অবশ্য প্রচণ্ড ঘুম পাচ্ছে। কালকে আমাদের জার্নি আছে হচ্ছে এখান থেকে চারাত, সেটার রাস্তা এবার ক্রমশ খারাপ হতে শুরু করবে আর কি, অল্টিটিউড বাড়বে আর রাস্তাও খারাপ হবে। তো দেখা যাক কী এক্সপিরিয়েন্স হয়। আজকে তো কোনো রকমে বেঁচে গেছি। তো এনিওয়েজ, যদি আজকের এপিসোডটা ভালো লেগে থাকে তাহলে যেরকম বলি সেটাই বলবো, যে অবশ্যই একটা লাইক এক্সপেক্ট করবো। আর যদি ওভারঅল আমার কন্টেন্টগুলো ভালো লাগে, আমার চ্যানেলটা ভালো লাগে, দেন I request you to please subscribe my channel. That will definitely motivate me to visit more and more places and create more and more such vlogs. So that's it. Thank you for watching Tanis Canvas. We'll meet you very soon with new episode with another destination. So till then, take care. Right, sir.